আপনারা ভবানীপুরে যে খবর, এই মুহূর্তের যে খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আপনারা শুনছিলেন, অর্থাৎ ভবানীপুর নির্বাচনকে হিংসামুক্ত রাখতে কতটা বদ্ধপরিকর নির্বাচন কমিশন, কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কিন্তু এর পাশাপাশি আজকে সারাদিন আরও একটি খবরে আমাদের চোখ ছিল। বাবুল সুপ্রিয় কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে প্রাক্তন হয়ে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী, যিনি শেষ মন্ত্রিসভার সম্প্রসারণে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে, এবং তার কয়েক মাস পরে অর্থাৎ একেবারে সম্প্রতি যিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। অনেকেই বলছেন বিজেপির ভিতরে যারা বাবুল সুপ্রিয়র বিরোধী বলে পরিচিত, যে বাবুল সুপ্রিয় নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই না পেয়েই ক্রমশ বীতশ্রদ্ধ হয়ে পড়েন রাজনীতি থেকে। তাই প্রথমে রাজনীতি ছাড়ার বাসনা, শেষমেশ বিজেপি ছাড়ার বাসনা এবং তৃণমূল কংগ্রেসে যোগদান। এখানে বাবুল সুপ্রিয় প্রায় 3-4 দিনের টানা চেষ্টায় রাজধানীতে থেকেও নিজের পদত্যাগপত্রটি কিন্তু শেষমেশ লোকসভা স্পিকারের কাছে দেননি, ফিরে এসেছেন। ফিরে এসে আজকে প্রথমেই তিনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার বক্তব্য বাংলার উন্নয়ন নিয়ে, বাঙালিদের ভালো নিয়ে, বাংলা থেকে পূর্ণ মন্ত্রী পাওয়া নিয়ে, কোনোটাতেই নাকি নরেন্দ্র মোদীর সহযোগিতা পায়নি পশ্চিমবঙ্গ, এবং সেই কারণেই নরেন্দ্র মোদী চাননি বলেই নাকি বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রী হন। বাবুল সুপ্রিয় নিশ্চিতভাবে প্রতিমন্ত্রী ছিলেন, যখন ছিলেন এড়িয়ে প্রশ্ন তোলেন, যতদিন ছিলেন এড়িয়ে প্রশ্ন তোলেননি। তাহলে কি পূর্ণমন্ত্রী না হওয়াটা নিয়ে তার আসল ক্ষোভ নয়? প্রতিমন্ত্রীতেও সন্তুষ্ট ছিলেন, কিন্তু সেটুকুও চলে যাওয়াতে বাবুলের এই গোসা। বাবুল সুপ্রিয়কে গুস্সা কিউ আতা হ্যায়? এই প্রশ্নটা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের মনে ঘুরছে। তার কারণ, যার সম্পর্কে বাবুল সুপ্রিয়র আজকের এই মন্তব্য, তিনিই তো আসানসোলের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, মুঝে বাবুল সুপ্রিয় চাহিয়ে, মুঝে বাবুল চাহিয়ে। নরেন্দ্র মোদীর সঙ্গে বাবুল সুপ্রিয়র সম্পর্ক নিয়ে নানা জল্পনা, অর্থাৎ সেই সম্পর্ক কতটা গাঢ়, কতটা গভীর, কিছুতেই কেন বাবুল সুপ্রিয়র উপরে কোপ পড়ে না। যখন বাবুলের সুদিন ছিল এমন নানা কথা শোনা যেত বিজেপির অন্দরেও, যারা বাবুলের বিরোধী। কিন্তু আজ যখন সত্যি বাবুল মন্ত্রিসভার বাইরে এবং কালের নিয়মে আস্তে আস্তে দলেরও বাইরে, তখন সেই বাবুল সুপ্রিয়র নিশানা প্রধানমন্ত্রী। কেন বাবুল সুপ্রিয়র কোনটা সত্যি? প্রধানমন্ত্রী একের পর এক প্রকল্পে এই রাজ্যে প্রজেক্ট স্যাংশন করাতে, অর্থ বরাদ্দ করাতে তাকে সমর্থন করেছেন, সাহায্য করেছেন, বাংলাকে নিয়ে ভাবেন, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ব্রিগেডের মঞ্চ থেকে, আসানসোল থেকে, বিভিন্ন সরকারি প্রকল্পের অনুষ্ঠান থেকে, উদ্বোধন থেকে, শিলান্যাস থেকে বাবুল যা বলতেন সেটা সত্যি, নাকি আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যা বলছেন সেটা সত্যি? সত্যি তো একটাই, দল বদলালেও সত্যি বদলায় কি বাবুল সুপ্রিয়? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। সালে বিজেপিতে যোগদানের মধ্যে দিয়ে রাজনীতির ইনিংস শুরু। রাজনৈতিক ইনিংসের শুরুতেই লোকসভা ভোটে বিজেপির প্রার্থী, বিজেপির টিকিটে প্রার্থী হয়েই জিতে লোকসভায়, সাংসদ হয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপিতে বাবুল সুপ্রিয়র উত্থান ঘটেছিল রকেটের মতো। একটানা 7 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে ছিলেন। তবে আচমকাই ঘটে মোহভঙ্গ। গত জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ। তারপরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন বাবুল সুপ্রিয়। শেষে ফেসবুক দীর্ঘ পোস্টে ঘোষণা করে রাজনীতিকে আলবিদা জানানোর। রাজনীতি ছাড়া 1.5 মাসের মধ্যে ফের কামব্যাক, ফুল বদলে আবারও রাজনীতিতে নতুন ইনিংস শুরু। তৃণমূলে যোগ দিয়ে যে দল এতদিন করেছেন, সেই বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন বাবুল সুপ্রিয়। আর এবার খোদ প্রধানমন্ত্রীকেই নিশানা করলেন তিনি। দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বাবুল সুপ্রিয়র মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। 7 বছর 8 বছরের যে দিল্লির যাত্রা, সেখানে মনে হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। এই 7 বছরে কোনো ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, কোনো বাংলা থেকে কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টারও করা হয়নি। কোথাও মনে হচ্ছে যে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাদের 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 জন্যে বা তাদের ওপর কোথাও একটা কী বলবো, একটা অসামঞ্জস্য আছে। বিজেপিতে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতার প্রশংসা শোনা গিয়েছে বাবুল সুপ্রিয়র মুখে। 21-এর বিধানসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় আসল পরিবর্তন ও উন্নততর বাংলা গড়ে তোলার সওয়ালও বাবুল সুপ্রিয়র মুখে শুনেছে বঙ্গবাসী।
আপনারা সবাই সঠিক পথে হাঁটছেন। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। সুস্থ মস্তিষ্কের মানুষের টাকায় মানুষের কাজ হয়, এরকম একটা দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দল বদলে অবস্থানের বদল স্বাভাবিক, তবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকা ব্যক্তিত্বকে নিয়ে এই ভুল বদলে সন্দিহান রাজনৈতিক মহল। বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব যাওয়াই কি নেপথ্যে কারণ? এই প্রশ্নে চর্চা চলছে বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে। প্রধানমন্ত্রীকে বাবুলের নিশানায় ফের এলো সেই কেন্দ্রীয় মন্ত্রিত্বের প্রসঙ্গ। বাংলার সাংসদদের পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিত্ব না দেওয়া নিয়ে বাবুল সুপ্রিয়র সওয়ালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব যাওয়ার জন্যই কি বাবুলের দলবদল ও ভুলবদল? ফের প্রশ্ন উঠল রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে বিতর্ক করবো আজ অনির্বাণের অগ্নিবাণে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন রাজ্যসভার সাংসদ, আমার সঙ্গে কিয়া ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এবং সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে আজকে যে প্রশ্নে বিতর্ক, বাবুল সুপ্রিয়র মন্তব্য এবং সেখানে আমার মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, সত্য বুঝতে 7 বছর সময় লাগলো বাবুলের। অগ্নিবাণ 2, আজও কেন্দ্রে মন্ত্রী থাকলে একই কথা বলতেন বাবুল। অগ্নিবাণ 3, মন্ত্রী হলেও কোট আনকোট পূর্ণ হয়নি বাবুলের স্বপ্ন। প্রতিমন্ত্রী থেকে যাওয়াতেই কি বাবুলের এত ক্ষোভ? পূর্ণমন্ত্রী হলে, স্বপ্ন পূরণ হলে বাবুলের এই ক্ষোভ তৈরি হতো কি? আমি একে একে প্রশ্ন করি। আমি একদম প্রথম আমি রূপাদির কাছে যাই, রাজ্যসভার সংসদ, দীর্ঘদিন ধরে সংসদে বাবুল সুপ্রিয়র সঙ্গী গত কয়েক বছরে। রূপাদি, আমার কিন্তু শোনার পরে একটু অবাক লেগেছিল। মানে ধরুন কেউ দল বদল করতেই পারে, দল বদল করার পরে যিনি গতকাল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, সংশয় নেই। আমার মূল প্রশ্নটা আমি আরও একবার শুরুতে ক্লিয়ার করে দিই রূপাদি, যে সূত্রে বা যে সুরে আমার আজকের এই বিতর্ক বাধা, সত্য তো একটা, হয় নরেন্দ্র মোদী বঙ্গ বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলা থেকে 18 জন সাংসদ হলেও পূর্ণমন্ত্রী দেন না, এটা সত্য, যেটা বাবুল সুপ্রিয় 7 বছর আগেই জানতেন, বা এই 7 বছরের মধ্যে কোনো একটা সময় জানতে পেরেছিলেন, নিশ্চয়ই দলত্যাগের দিন বুঝতে পারেননি। অথবা ঠিক যেটা বাবুল বলতেন দলে থাকার সময়, বিজেপিতে থাকার সময়, যে নরেন্দ্র মোদী বাংলার উন্নয়ন নিয়ে ভাবেন, চিন্তা করেন, স্বপ্ন দেখেন, মানুষের টাকায় মানুষের উন্নয়ন করার চেষ্টা করেন, যেমনটা ব্রিগেডে 7ই মার্চ বলেছিলেন নরেন্দ্র মোদীর জনসভাতে। এই দুটো সত্যর মধ্যে, দুটো কথার মধ্যে যে কোনো একটা সত্য, সত্য দুটো হতে পারে না। দল বদলালে সত্য বদলায় কি? সত্য কোনটা, এটারই খোঁজ করার চেষ্টা করছি রূপালী। দেখুন, আজকে ও যা বলছে সেটা ওকে বলতে হবে, আনফর্চুনেট, কিন্তু এটা ওকে বলতে হবে, তাই বলছে। নরেন্দ্র মোদীজি বাঙালি বিদ্বেষী, এরকম একটা কথা বলাটা ঠিক নয়। উনি বাঙালি বিদ্বেষী নন, উনি পশ্চিমবঙ্গের, উনি এমনি সারা ভারত বহুবার ঘুরেছেন তার নিজের নানান সময়কালে, এবং পশ্চিমবঙ্গের কোনা কোনা চেনেন উনি। আজকে প্রধানমন্ত্রী হিসেবে নানান জায়গায় ঘুরছেন, আপনারা জানতে টানতে পারেন। তার আগেও এরা তো স্বয়ংসেবকের মতন কাজ করেছেন বহু বছর ধরে, মুখ্যমন্ত্রী টন্ত্রী হওয়ার আগেও তো বহু বছর ধরে। তো দেশের কোনা কোনা জানে উনি একেবারেই বাঙালি বিদ্বেষী নন। এই কথাটা খুব দুঃখের, আর কি, ঠিক বলেনি কথাটা। আমি কোহিনুর বাবুর কাছে আসি। কোহিনুর বাবু, একই প্রশ্ন। এত মন্ত্রী দিয়েছেন উনি, এখানে কি করে বারবার এই কথা বলা যায়? ঠিকই, আমি আসছি রূপাদি আপনার কাছে আবার, শর্ট করে সবার কাছে একবার সকলের মতামতটা একবার নিয়ে আসি। কোহিনুর বাবুর কাছে আসি। কোহিনুর বাবু, আমার প্রশ্ন একটাই, কোনটা সত্যি? দেখুন, আপনারা এমন একটা ন্যারেটিভ আনছেন
যে বাবুল সুপ্রিয়ই একমাত্র দলবদল করে আগের দলের কথার সঙ্গে এই দলের কথা মিলছে। সেটা আমাদের ওই সিন্ধিয়া থেকে শুরু করে জিতিন প্রসাদ থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সবাই দল বদলের আগের দিন অব্দি অন্য কথা বলছিল এবং দল বদলের পরে তার কথাটা সম্ভবত পাল্টেছে। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই, যারা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলতো পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রদায়িক দল বলছে। তো কোনটা তার আগের বলার কোনটা তার পরের বলার মধ্যে যে পার্থক্য, যে বিচার, সেটা হঠাৎ বাবুল সুপ্রিয়র সময় আপনারা করছেন, আর কারোর সময় করেননি, এটা আমার মনে হয়। দুই, এটা তো ঠিকই বাবুল সুপ্রিয় বলুক কি না বলুক, কালকে যদি বাবুল সুপ্রিয় না বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি এটা সত্যি হবে না যে সূর্য পূর্ব দিকে ওঠে? এটা তো ঠিক যে 18টা এমপি একটা রাজ্য থেকে একটা দলকে দেয়া হয়েছে। পূর্ণমন্ত্রী তো ছেড়ে দিন, এমনকি রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বে, সেটা পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলা থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার দেয়নি। 18টা এমপির মধ্যে থেকে একটা দিতেই পারতেন। সেই জায়গাটা তো নিশ্চয়ই যে বাঙালিকে যেমন কংগ্রেস দিয়েছে, তার আগে ইউপিএ দিয়েছে, তার আগে এমনকি এনডিএ সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী ছিলেন, তপন সিকদারও পূর্ণমন্ত্রী ছিলেন। তো সেইখানে দাঁড়িয়ে কেন 18টা এমপি বিজেপি পাওয়ার পর বাংলা থেকে হয়নি? তাহলে কি বাংলার মানুষকে মোদিজি তার ট্রাস্টেড সার্কেল অফ ট্রাস্টের মধ্যে রাখতে পারেন না? না হলে বাংলার মানুষের প্রতি ওনার কোনো রাগ, ক্ষোভ, অভিমান আছে বলে বাংলার সাংসদদের তিনি পূর্ণমন্ত্রী দিতে পারেন। এইটা তো বাবুল সুপ্রিয় সত্যিই বলেছে। এটা বাবুল সুপ্রিয় বলুক কি না বলুক, এটা তো কোনো পরিবর্তন হয় না। অ্যাজ ট্রুথ অ্যাজ যে সূর্য পূর্ব দিকে। আমার শুধু একটাই কথা বলার, কোহিনুর, কেন বাকিদের নিয়ে চিন্তা করিনি, বাবুল সুপ্রিয়কে নিয়ে চিন্তিত? আমি তার উত্তরে একটাই কথা শুধু বলবো, মানে নিশ্চিতভাবে আগে ভারতীয়, কিন্তু কোথাও বাঙালি পরিচয়টাও তো আছে। আর এই দুর্গাপুজো আসছে, যাই হোক জলজমুক আর যাই হোক, আশেপাশে কাশফুল ছবি আসছে, আপনার সোশ্যাল মিডিয়াতেও আসছে, আমারও আসছে, এই সব কিছু মিলিয়ে কোথাও বাঙালি সত্তাটা এই সময় একটু বেশি জেগে ওঠে, মা দুর্গা আসেন বলেই বোধহয়। আর তখন যদি শুনি যে কেউ বাঙালি বিদ্বেষী, সেই তিনি যার নামে 6 মাস আগে কেউ ধন্য করেছেন বাঙালির হয়ে ভাবার জন্য, বাঙালির উন্নয়নের জন্য, বাঙালির কথা বলার জন্য, তখন আমি একবার শোনাবো কোহিনুর, আমার মনে হয় আরেকবার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি, একবার শুনে নি। আপনারা সবাই সঠিক পথে হাঁটছেন। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। সুস্থ মস্তিষ্কের, মানুষের টাকায় মানুষের কাজ হয়, এরকম একটা দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাদের 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 জন্যে বা তাদের ওপর কোথাও একটা কি বলবো, একটা অসামঞ্জস্য আছে। যেভাবে 7ই মার্চ থেকে 29শে সেপ্টেম্বর, এই উদাহরণ আমার কাছে এক্ষুনি ফোনে আছে, আমি দেখিয়ে দিতে পারি, যেখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস চলছে শুভেন্দু অধিকারী বিফোর জয়নিং বিজেপি। তিনি ওই জঙ্গিপুরে গিয়েই বলেছিলেন বিজেপি হাটাও, দেশ বাঁচাও, সাম্প্রদায়িক শক্তি হাটাও, দেশ বাঁচাও, অধীর রঞ্জন চৌধুরী বিজেপির দালাল, তাকে দূর হাটাও। আর এখন গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হাটাও। তো স্বাভাবিক, দল পরিবর্তনের পর মানুষের মত পরিবর্তন হয়েছে বলেই তো দলটা সে পরিবর্তন করে। মত পরিবর্তন না হলে সে কেন দল পরিবর্তন করবে? কি রিয়েলিস্টিক ব্যাপার। ধরুন, আমার মনে হচ্ছিল নির্বাচনের আগে যে রিপাবলিক টিভি সবটাই বিজেপি, এখন নির্বাচনের পর মনে হচ্ছে রিপাবলিক টিভি 80টা বিজেপি। আমার হয়তো মত পরিবর্তন হয়েছে, এরকমই মত পরিবর্তন হবে না এমন তো মানে নেই। এইরকম মত পরিবর্তনটাকে বেশ স্বাগত জানাতে পারছি, মানে পূর্ণ থেকে অন্তত 80-তে আসতে পেরেছেন আমাদের নিরপেক্ষতা বিচার করে। তবে যেদিনকে একেবারে নিরপেক্ষটা ভাবতে পারবেন সেদিনকে আমি সব থেকে বোধহয় খুশি হব কোহিনুর বাবু। ঠিক আছে, সেটা আমার খুশি খবর। যেদিন আমি সব থেকে নিরপেক্ষ তোমাদের ভাবতে পারবো, আমি তার মধ্যে এলাম না, ইট ওয়াজ জাস্ট জোক, নাথিং এলস। আমি কেয়াদির কাছে যাই, আমি কেয়াদির কাছে যাই। কেয়াদি, তার মানে কোহিনুর বলছেন যে বাবুল সুপ্রিয় মাঝের এই 7 মাসে, প্রায় 7 মাস, 7ই মার্চ থেকে 29শে সেপ্টেম্বর, আর 4-5 দিন এলেই তো 3রা অক্টোবরে, 7ই অক্টোবর চলে যাবে, আর কয়েকদিনের এই 7 মাসের যে পিরিয়ডটা, এটাতে কোনো একটা ট্রানজিশনে ছিলেন, যেখান থেকে বাংলার উন্নয়নকামী নরেন্দ্র মোদী তার কাছে বাংলা বিদ্বেষী নরেন্দ্র মোদীতে পরিণত হয়েছে। এই ট্রানজিশন পিরিয়ডে বাবুল সুপ্রিয়র কাছাকাছি যাওয়া, তার মত পরিবর্তনের কোনো হদিশ পাওয়া, দলীয় কর্মী হিসেবে, নেতা হিসেবে আপনাদের পক্ষে সম্ভব হয়েছিল? মানে কিছু বুঝতে পেরেছিলেন বাবুল অন্যরকমভাবে ভাবছেন, দেখছেন?
না, আমি প্রথমেই অনির্বাণ মাফ করবেন, আমি না হেসে ফেলেছি আপনার প্রশ্নটা শুনি। তার কারণ বাবুল সুপ্রিয়কে নিয়ে সত্যি কথা এত গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, সে নিশ্চয়ই এখানে অত্যন্ত বিশিষ্ট জনেরা রয়েছেন প্যানেলে। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, যেটা আপনি প্রথমেই করলেন, যে দীর্ঘ 7 বছর নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভায় যিনি ছিলেন, তার তখন মনে হলো না যে নরেন্দ্র মোদী বাংলা বিদ্বেষী, নরেন্দ্র মোদী তারা বাংলাকে পছন্দ করে না, পূর্ণমন্ত্রী দেন না। যেই নিজের মন্ত্রিত্ব চলে গেল অনির্বাণ, অমনি কি অদ্ভুত বলুন তো, তখন তার হঠাৎ করে মনে পড়লো, উনি হয়তো বিস্মৃত হয়েছিলেন, হতে পারে গত 7 বছর তার স্মৃতিভ্রম হয়েছিল। 7 বছর বাদে তার মনে হলো, আরে আমার মন্ত্রিত্ব নেই, তার মানে এই লোকটা নিশ্চয়ই বাংলা বিদ্বেষী তথা বাঙালি বিদ্বেষী। আসলে আমি এই সোশ্যাল মিডিয়ায়, আপনি যেটা বলছিলেন, বাবুল সুপ্রিয় তো অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, তিনি সবসময় তাকে দেখা যাওয়া বাদ বিচরণ তার সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমরা দেখলাম যে মানুষ কিভাবে, বিজেপি বলছে না, মানুষ তাকে কিভাবে বলছে, যারা তার এককালে সাপোর্টার ছিলেন, তিনি শিল্পী মানুষ, তার গানের বহু ভক্ত রয়েছে, আমিও তার গানের ভক্ত, গলার ভক্ত, তারা খালি বলছে দল বদলু, ধান্দাবাজ, পাল্টিবাজ, এগুলো। আবার বলছি, বিজেপি বলছে না, মানুষ বলছে। অর্থাৎ এই যদি সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র যদি জনপ্রিয়তা, যারা এককালে তাকে তুঙ্গে পৌঁছে দিয়েছিল, সেই সোশ্যাল মিডিয়ার মানুষই কিন্তু বাবুল সুপ্রিয়কে এই মুহূর্তে বিশ্বাসঘাতক, পাল্টিবাজ, ধান্দাবাজ, দল বদলু, এই সব বলছে। এটা আমারও খারাপ লাগছে, কারণ তিনি এককালে আমাদের মন্ত্রী ছিলেন, তিনি এককালে আমাদের মানে কি বলবো, নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভায় একজন উজ্জ্বল মন্ত্রী ছিলেন। আসানসোল থেকে তাকে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তাকে দিল্লি পাঠিয়েছিল। সেই মানুষ 7 বছর থাকার পরে যদি এইরকম মন্তব্য করেন, এটা নিজেকে বড্ড বেশি, আমি কি বলবো, মানে নিজের ধান্দাটাই আরেকবার বড্ড মানে প্রকট করে দিলেন অনির্বাণ। প্রকট হয় ধান্দা। আমি অনির্বাণ বাবুর কাছেও আসবো। অনির্বাণ বাবু হাসছিলেন সমানে, নিশ্চয়ই কিছু বলার আছে। আমি তার আগে কোহিনুর বাবুর কাছে। কোহিনুর বাবু প্লিজ। না, এই যে কেয়াদি মন্তব্যটা করলেন, সেই মন্তব্য থেকে আপনি 4টে শব্দ তুলে নিন। আসানসোল তুলে দিয়ে কাঁথি দক্ষিণ বসান, বিজেপি তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস বসান, নরেন্দ্র মোদী তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসান, আর বাবুল সুপ্রিয় তুলে নিয়ে শুভেন্দু অধিকারী বসান। তারপর পুরোটা আবার শুনুন, দেখবেন অবিকল মিলে যাচ্ছে। বেশ, আমি অদ্ভুত না কোহিনুর, অদ্ভুত ব্যাপার না কোহিনুর, যে শুভেন্দু অধিকারী দল বদলু, বাবুল সুপ্রিয়র বেশে দল বদলু বলা যাবে না। তোমার বিড়ম্বনাটা বুঝতে পারছি ভাই, তোমার বিড়ম্বনাটা বুঝতে পারছি। যে টিএমসি কে টিএমসি বলতো, তাকে তার জন্য তোমাদের এখন ডিবেট করতে হচ্ছে। আমার সত্যি তোমাদের জন্য আমার কষ্ট হচ্ছে, তোমাদের জন্য আমার মায়া হয়, তোমাদের জন্য মায়া হয়। পরবর্তী পর্যায়ে তুমি যে একটা প্রশ্ন তুলেছিলে না, মন্ত্রিসভায় কজন ভালো হয়েছে তো, আমাদের দলনেতা নিয়েছেন, আমরা দিয়েছি, আপনাদের ধার দিয়েছি। না না, আমাদের যাদের ধার দিয়েছি তারা তখন টলমটল করছে। অনির্বাণ বাবু অনেকক্ষণ ধরে হাসছেন বসে। অনির্বাণ বাবু একটু অনির্বাণ বাবুর কাছে আসি। অনির্বাণ বাবু বলুন প্লিজ। না মানে আমার কেয়াদি, মানে কোহিনুর তো খুব সত্যি কথা বলেছে, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যদি কেউ না বলে তাহলেই কি আর উঠবে না? এটা একদম সত্যি কথা। বাবুল বাবু 7 বছর, যেটা আপনি প্রশ্নটা রেখেছেন, যে 7 বছর পর তার কেন মনে হলো? আমার অনির্বাণ বাবু এই লজিকটা একদম ঠিক। আমার তখন কোহিনুরের কথা তো মনে হচ্ছিল, আমি জাস্ট ইন্টারাপ্ট করবো না বলে বলি, কারণ এখন পর্যন্ত আমি এই 7 মাসের চেষ্টা কোহিনুরের কাছে 100 থেকে 80% নামতে পেরেছি। ইন্টারাপ্ট করলে কোহিনুর আবার 90% পাঠিয়ে দেবে আমাকে, সেই জন্য আমি ইন্টারাপ্ট করিনি। আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে, এই নিয়ে কারো কারো আলাদা আলাদা মত থাকতেই পারে। কিন্তু ধরুন আমি একই ব্যক্তি আজকে এখানে বসে বললাম সূর্য পশ্চিম দিকে ওঠে। এক ভদ্রলোক কলকাতার দেওয়ালে দেওয়ালে বিজ্ঞাপন দিতেন না, কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য কেশিপাল। হ্যাঁ, কেশিপাল। তা আমি বলছি যে ধরুন এটা আমি আজকে বললাম, কালকে যদি আমি কালকেই যদি আমি আবার বলি যে পশ্চিম দিকে ওঠে বা পূর্ব দিকে ওঠে, তখন আমার মানসিক স্থৈর্য নিয়ে আপনার প্রশ্ন জাগবে কিনা? আমি যদি পশ্চিমের মতে থাকি, থাকতে পারি, আমি পূর্বের মতে থাকি, থাকতে পারি। এই পশ্চিম আর পূর্বের মধ্যে কোনো একটা সত্যতা বিজ্ঞান এবং মানুষ বুঝে নেবেন, কিন্তু আজ পশ্চিম কাল পূর্ব, এটা থেকে মানুষ কি বুঝবে? দেখুন, রাজনীতি এমন একটা জায়গা যেখানে না ব্যক্তি কেউ কেউ থাকেন যারা নিজেরাই রাজনীতি হয়ে ওঠেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা রাজনীতি, তিনি নিজেই তৃণমূল কংগ্রেস, তিনি নিজেই তার ব্র্যান্ড অফ রাজনীতি। সেই জায়গায় বাবুল সুপ্রিয় পৌঁছেছেন, এই দাবি উনি নিজেও কখনো করবেন না। অতএব তিনি যখন বিজেপিতে ছিলেন তখন উনি বিজেপির মতটা বলতেন। আজকে যখন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণে এসছেন, আজকে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক মত, সেইটাই কিন্তু ওনাকে বলতে হবে। উনি নিজের মতটাকে দলের মত হিসেবে চালাতে পারবেন না। এইবার দেখুন, একটু দূরত্ব থেকে যদি দেখি, আমি তৃণমূল কংগ্রেসকেও দূরে রাখলাম, বিজেপিকেও দূরে রাখলাম। আমি আপনাকে একটা তথ্য দিই যে নরেন্দ্র মোদী বা তার সরকার, ব্যক্তি নরেন্দ্র মোদীকে ছেড়ে দিন,
তার সরকার বাঙালি বা বাংলা বিরোধী কিনা এইটা বিচার করার জন্য একটা তথ্য শুধু দিচ্ছি। 2014 থেকে 2019 সাল, এই 5 বছরের মধ্যে এই যুক্তরাষ্ট্রীয় সরকার, বিজেপির সরকার, তারা হিন্দি ভাষা প্রসারের জন্য প্রায় 650 কোটি টাকা খরচ করেছে। আচ্ছা, আবার হিন্দির কথা বললেই ওরা হঠাৎ করে উর্দু কথাটা তুলে আনে যে উর্দু কেন হচ্ছে, এই হচ্ছে। সেই উর্দুর জন্য খরচ করেছেন 333 কোটি টাকা, আর বাংলার জন্য 1 নয়া পয়সা নয়। এবং দ্বিতীয় তথ্য হলো 2019 সালে, আজকে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে আসছিল, 2019 সালে বাংলার জন্য রেলের বাজেটে বরাদ্দ ছিল 1 টাকা। এটা সত্যি তো, 18টা এমপি নিয়ে 2 জন মাত্র হাফ মন্ত্রী, এই কথা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র বারবার করে বলেছেন। আজকে বাবুলবাবু সে কথাটা বলছেন, হুইচ ইজ সাপোর্টেড বাই ফ্যাক্টস। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। শরণাগত বাবু মানে এই নরেন্দ্র মোদী স্মরণে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণে এসেছেন। আমি আবার বলছি, বাঙালি, পুজো আসছে, আমার শরণাগত বললে এই দক্ষিণেশ্বর মন্দিরে এক পূজারী ব্রাহ্মণের কথা মনে পড়ে। তিনি বলতেন যত মত তত পথ। আমি একটু সব্যসাচী বাবুর কাছে যাই। সব্যসাচী বাবু, আমি যত মত তত পথ জানি শরণাগতির একটা অর্থ। শরণাগতির দ্বিতীয় অর্থ কি তাহলে আজ থেকে এরকমটা ধরে নেব যে এক মানুষ বহুমত? দেখুন, আমি শুভেন্দু বাবুর কথা এলো, বাবুল বাবুর কথা হচ্ছে, এত আলোচনা কেন আমরা করছি? আসল কথাটা হচ্ছে যে একটা সিম্পল উদাহরণ দিলে বোধহয় ঘুরে যাবে। কয়েক মাস আগের ঘটনা। একদিন সকালবেলা ভোরবেলা উঠে আমরা ঘুম থেকে শুনলাম যে সিবিআই গেছে পশ্চিমবাংলার কতগুলো মন্ত্রীকে ধরতে। ঠিক আছে, ভালো কথা। দুপুর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে শুরু করা হলো শুভেন্দু বাবুর নাম কেন চার্জশিটে নেই, তাকে কেন ধরা হবে না, সঙ্গে আরেকজনের নাম। তার নাম ছিল মুকুল রায়। নামটা ভুলে গেছেন আজকে কোহিনূর, নামটা আজকে ভুলে গেছেন। একটু আগে অনির্বাণ বাবু হয়তো বললেন শরণাগতির কারণটা কি। মুকুল রায়, এটা থেকেই তো বোঝা যায়। আসলে ভূগোল যখন পড়তাম, ওই একটু আগে হচ্ছে না দিক, উত্তর পশ্চিম জানতাম, দক্ষিণ পূর্ব জানতাম, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই পূর্ব পশ্চিম এই ব্যাপারটা আমরা বোধহয় একদমই কখনো শুনিনি। আসলে পূর্ব পশ্চিমের এই যে ডিভিশন, আজকে কখনো পূবে আছি, কখনো পশ্চিমে আছি, কখনো বলছি জননেত্রীর অনুগত দাস আমি, অথবা মমতা ব্যানার্জির সৈনিক আমি, শুভেন্দুবাবু বলতেন। আবার ঠিক উল্টো দিকে হঠাৎ করে নন্দীগ্রাম ভোটের আগে এবারে বলতে শুরু করলেন বেগম, সাম্প্রদায়িকতার কথা, হিন্দু মুসলমানের তাস। আবার কোথাও এখন শুরু হয়েছে বাঙালি অবাঙালি। 7 বছর ধরে মন্ত্রিত্ব করলাম, তখন বাঙালি অবাঙালির প্রশ্ন হলো না, হঠাৎ বাঙালি বা অবাঙালি। আসলে কি বলুন তো অনির্বাণ, যেটা একটু আগে কথা হচ্ছিল যে মন্ত্রিত্ব আছে কি নেই, সেটার থেকেও বড় ফ্যাক্টর আমি কি অফার্ড হয়েছি। বাবুল সুপ্রিয়কে আমি অনেক বেশি ক্যান্ডিড বলবো এই বিষয়ে। ক্যান্ডিডলি হি হ্যাড অ্যাকসেপ্টেড যে তার কাছে একটা অফার আছে, যিনি আমাকে 11 জনের টিমে খেলাবেন, আমি তার হয়ে খেলব। আমরা ফুটবল মাঠে দেখেছি এক ক্লাব থেকে আরেক ক্লাবে প্লেয়ার বিক্রি হন, তারা কন্ট্রাক্টে আবদ্ধ হন, চুক্তিতে আবদ্ধ হন। আমরা বিভিন্ন ভাবে আমরা অন্যান্য জায়গাতে দেখেছি চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু আমরা রাজনীতিতে এই যে চুক্তির কথা, এটা বোধহয় আমরা আজ থেকে 20 বছর আগেও কল্পনা করতে পারতাম না। ঠিক যে সময়টার কথা কোহিনূর বলছিলেন, যে সময়টার কথা কোহিনূর বললেন, কংগ্রেস মন্ত্রিত্ব দিয়েছিল অনেকগুলো, এমনকি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তখনও পর্যন্ত বেঙ্গল প্যাকেজ পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বাংলার জন্য আমি করব, এবং সেই বেঙ্গল প্যাকেজ নিয়ে উনি কি করেছেন না করেছেন আমি পরে আসছি, কিন্তু অন্ততপক্ষে বাংলার জন্য কাজ, তখন এই বাঙালি শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন না। বাংলার জন্য, আদপে উনি বাংলার জন্য কিছু করেননি, কিন্তু বাংলার জন্য কথাটা তিনি তখন বলতেন। ফর বেঙ্গল, এখন টার্মটা হয়ে যাচ্ছে ফর বেঙ্গলিজ, অর্থাৎ প্রাদেশিকতার, প্রাদেশিক উন্মাদনা, কোথাও সাম্প্রদায়িক উন্মাদনা, এইটাও যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে আর একটা অপরাধ কোথায় জানেন? অপরাধ হচ্ছে ঠিক একইভাবে বাঙালি শব্দটা ব্যবহার করলে প্রাদেশিকতা। না, অবশ্যই এক্ষেত্রে কেন ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত প্রাদেশিক, কারণ যার সম্পর্কে ব্যবহার করা হচ্ছে তিনি অনেক বিরোধ থাকতে পারে তার সম্পর্কে, কিন্তু দেশের মন্ত্রিসভার কম্পোজিশনের প্রশ্নে মন্ত্রী নেই বলে আজকে তাকে একটা জায়গায় বলে দেওয়া, দাগানো,
এটা কিন্তু না, আপনি সঠিক তো নয়। বললেন বাঙালি ঠিক যেমন শব্দটা বললেন- ব্যবহার করে আমি কোহিনুরের কাছে যাবো, আমার উপাধি কাছে যাবো। আমি না, বলি না, একটু। না, না, বেগম বলার তো কোহিনুর প্লিজ, আরে কোহিনুর এখানে কোহিনুর দুজন হাত তুলছেন, তৃণমূল তো কোহিনুর কথা বলে যাচ্ছেন না, অরিন্দম বেগম বলার বানান, তো এই তো আপনাকে কথাই justify বলে করতে হবে। কোহিনুর একা আপনি সোপরাজ যাবো, কোহিনুর আর অনির্বাণ সোপরাজ বাবু আমি আসবো, আমি কোহিনুরের কাছে একবার যাবো, কোহিনুর চট করে 30 সেকেন্ডে কোহিনুর। না আমি একটা কথা বলি, এক বলি যে ইট ইজ ডেফিনিট যে আমার একটা পার্ট অফ দি কান্ট্রি, আমার দেশের একটা অংশ থেকে প্রপার রিপ্রেজেন্টেশন এক্সিকিউটিভে নেই, প্রপার রিপ্রেজেন্টেশন পলিসি মেকিং বডিতে নেই, সেটা আমি বিদ্বেষী তাকে বলবো না, যে সেটা বাংলা থেকে একটা পূর্ণ মন্ত্রী গণিকান দেয়নি। চৌধুরী এই জন্য যখন বাংলার মন্ত্রী বিরুদ্ধে ছিলেন, কারণ কজন থাকতে মন্ত্রী পারে, ছিলেন ভাই? বেশ। পশ্চিমবাংলার ফার্স্ট বেশ। কেন নরেন্দ্র মোদী যখন বাধ্য গণিকান চৌধুরী হয়েছিলেন বাংলা থেকে মন্ত্রী ছিলেন, বাংলার মানুষ ওনার ঢপবাজি নেয়নি, তাই জন্য উনি বাংলার বিরোধী হতে পারেন, কিন্তু গণিকান চৌধুরী বাংলা থেকে, আচ্ছা গণিকান চৌধুরী কাজ করেননি। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় কে কিছু বলতে চাইছেন, কে প্লিজ? আমার একটা বক্তব্য রয়েছে, তাহলে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় শুধুমাত্র দক্ষিণ কলকাতা থেকে এত মন্ত্রী কেন প্রপার সমস্ত জেলা থেকে মন্ত্রীর রিপ্রেজেন্টেশন নেই? জিজ্ঞেস করুন, জেলা থেকে এরা মন্ত্রী যদি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোন নিয়ে জেলা একটা থেকে কথা বলতে মন্ত্রী না পারেন? নেই? আরে অনির্বাণকে আমি একটা না, কথা কোন বলতে চাই, জেলা থেকে আপনি মন্ত্রী বললেন না নেই? ভাই যে রাজনীতি মমতা না, বলুন না, ঠিকই কোন জেলা বলেছেন, থেকে মন্ত্রী নেই? মমতা ব্যানার্জি একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা ঠিকই এবং বলেছেন সেই আপনি। পোস্টের আপনি কাছে মমতার আপনারা সরলে গিয়ে কথাটা রাজনৈতিকভাবে বলেছেন, কিন্তু এটাই সত্যি পর্যুদস্ত কথা। হয়েছেন। এক এক করে সেই পোস্টের কাছে এক এক করে, আপনাদের বিশাল মেশিনারি please। ধ্বংস হয়ে গেছে। প্লিজ এক করে, আমি একবার উপাধি কাছে যাবো, উপাধি হাত তুলছেন, মমতা উপাধি ব্যানার্জি প্লিজ। একসময় তো দপ্তরবিহীন মন্ত্রীও সোপরাজ ছিলেন। আসবো আপনার কাছে, সোপরাজ আসবো আপনার কাছে, উপাধি অনেক আরে উপাধি অনেকক্ষণ ধরে হাত তুলছেন, উপাধি প্লিজ। তাহলে তিনি কোনো কাজ কোহিনুর সোপরাজ বাবু আসবো। সবার সাউন্ড কোহিনুর সোপরাজ বাবু আসবো, প্লিজ বন্ধ করুন, প্লিজ, আমি তবেই একটু উপাধি আমরা কাছে যাবো, কথা উপাধি হাত তুলছেন, উপাধি প্লিজ। সবার সাউন্ড বন্ধ না করলে আমি কথা বলবো না। হ্যাঁ প্লিজ বলুন। সমস্ত মানুষের সাউন্ড বন্ধ করুন, তবেই কথা বলবো, আমি চিৎকার করতে পারবো না। আমার একটাই প্রশ্ন, আগে কবে কি হয়েছে তাই নিয়ে এত আলোচনা, কবে কে কোথাকার পূর্ণমন্ত্রী ছিল, কে হাফ মন্ত্রী ছিল, এসব নিয়ে আলোচনা করার আগে একটু ভাবতে হবে যে মন্ত্রিসভায় যারা যারা গেছেন, যারা যারা কাজ করছেন, পশ্চিমবঙ্গ থেকে গত এই 2014 পর থেকে কতজন গেছেন। এবার পূর্ণমন্ত্রী নন, এমওএসরা কাজ করে না, কাজ করার সুবিধে পায় না, সুযোগ পায় না, এই কথাটা আমি মানলাম না। আর নরেন্দ্র মোদীজির কথায় যদি আমি বলি, তাহলে উনি না এভাবে আলাদা আলাদা করে ভাগ বাট্রা করতে পছন্দ করেন না। বিজেপির যদি অন্য কোনো অ্যালাইড, আমি খুব স্পষ্ট করে বলছি, আপনাদের রাজনৈতিক কথা নয় এটা, অন্য কোনো অ্যালাইড কোনো দল যারা এনডিএর সঙ্গে আছে, তাদের মধ্যে যদি বা কোনো মন্ত্রীকে উনি বেশ অনেক দিন অবধি সহ্য করেন, অন্যান্য নিজের পার্টির ক্ষেত্রে প্রতিটি মন্ত্রীর উপরে প্রচন্ড পরিমাণে স্ক্রুটিনি হয় এবং সেখানে অনলি যারা কাজের ক্ষেত্রে সমস্ত রকমের বেস্ট পারফর্ম করবে তারাই থাকবে। এবার বাবুল বহু বছর সুযোগ পেয়েছে, সেই জন্য নতুন আরো 4 জনকে নিয়ে আসা হয়েছে। তো আপনাদের একটা কথা বলে রাখি, অনেক পুরনো মন্ত্রীদের মধ্যে জাভড়েকরজির মতন একজন এত বড় নেতৃত্ব, তারও কিন্তু মন্ত্রিত্ব গেছে। তার মানে এই নয় যে জাভড়েকরজি কিছু পারেননি, কিছু করতে জানেন না, তা নয়। কারণটা হচ্ছে নতুনদের, ইয়াং জেনারেশনদের উনি আরো সুযোগ দিতে চান, নতুন যারা এসছে পার্টিতে তাদেরকে সুযোগ দিতে চান, অনেক রকমের ডিফারেন্ট স্ফিয়ারের লোককে এনে উনি সুযোগ দিতে চেয়েছেন। এইবার এই মন্ত্রিসভায় অনেক রিপ্রেজেন্টেশন করেছেন, অনেক মহিলা দিয়েছেন। তো সেক্ষেত্রে কারোর মন্ত্রিত্ব চলে গেছে, কারোর আছে, কেউ একটু কম এখনো অত পুরো যোগ্য হয়নি, আরো হবে। তো এইগুলো নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট করাটা উচিত হয়নি। নরেন্দ্র মোদীকে যদি কেউ বলে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টির মানে যা জনক, সেইখানকার মানুষদের নরেন্দ্র মোদী ভালোবাসেন না, তার কথাটা সম্বন্ধে শুনে আমি শুধু দুঃখই পেতে পারি। ও আমার কলিগ ছিল, আমি এভাবে কারোর সম্বন্ধে দল পাল্টালি খারাপ ভালো বলতে পছন্দ করি না। আমি এখানে আমার বক্তব্য শেষ করে উঠে যাব, শুধু এটুকু বলবো, এরম ধরনের প্রশ্ন করে, ইচ্ছে করে, বিতর্ক সৃষ্টি করে একটা মানে আবহাওয়া তৈরি করা যাতে মানুষ কনফিউজ থাকে বিজেপি, পশ্চিমবঙ্গ এবং বাঙালি, এটার একটা খেলা, বহুদিন ধরে রাজনৈতিক খেলা চলছে। এই ধরনের প্রশ্ন করে আননেসারি বাবুলের মুখ থেকে কি উত্তর সেটা এক্সপেক্টেড, সবাই জানে। বাবুল তার বলবে না যে না প্রধানমন্ত্রী খুব ভালোবাসেন বাঙালিদের, বলবে না।
তো যেটা বলবে না, যেটা অ্যাকচুয়ালি বলার কথা ওর তাইও বলেছে, তো এটা একটা মানে ইউজলেস একটা টপিক আমি মনে করি। এবং এরকম ধরনের ইরেসপন্সিবল একটা কথা আমি শিওর ওকে এদিক ওদিক পেঁচিয়ে পুচিয়ে বলানো হয়ে গেছে। আর পূর্ণমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীরা এমওএসরা কাজ করতে পারে না, এটাও ঠিক কথা নয়, এটাও ঠিক কথা না। বাবুল কাজ করেনি, এটাও ঠিক কথা নয়। বেশ, আবার কিন্তু কাজ করেছে, আমি আবারও বলছি বাবুল কাজ করেছে। আবার যেহেতু একটা বিরোধীতে যাওয়ার সময় পেয়েছে, দুঃখ পেয়েছে, অনেক মানুষ দুঃখতে রিয়্যাক্ট করতে জানে না। আমার যেহেতু বিরতিতে যাওয়ার সময় হয়েছে একটা, তবে রূপদি একটা জিনিস ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো যে বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রীর সম্পর্কে যা বলেছিলেন তা থেকে সরে এসছেন, কিন্তু আপনি কিন্তু বলছেন বাবুলও কাজ করেছে, অর্থাৎ আপনারা আপনাদের পুরনো সার্টিফিকেট থেকে সরছেন না, নড়ছেন না। কারণটা কি রূপদি? আমি আমার যদি খুব কাজের তাড়া না থাকে আপনার কোনো পরবর্তী কর্মসূচির একটু বসে গেলে যদি আরেকটু সময় দিতে পারেন আমি খুব খুশি হব। তার কারণ আমি যে প্রশ্নটা নিয়ে ফিরে আসতে চাই বিরতির পর, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে দেশে, কৃষি আইন নিয়ে। যারা বসে আছেন এই স্টুডিওতে, আপনি এবং কেআইডি ছাড়া তারা সবাই কন্ট্রাক্ট ফার্মিং এর এগেনস্টে, কন্ট্রাক্ট পলিটিক্স এর এগেনস্টে কে? আমি এই প্রশ্নটা নিয়ে ফিরে আসতে চাই একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা নিয়ে ফিরে আসবো বলেছিলাম যে কন্ট্রাক্ট পলিটিক্স কিনা, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে খুব কথা হচ্ছে দেশে। আমি বলেওছিলাম রূপাদি যে সব্যসাচী বাবু, অনির্বাণ বাবু, কোহিনুর বাবু সবাই এই ব্যাপারটা অন্তত আপনাদের এগেনস্টে, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে, কন্ট্রাক্ট পলিটিক্স নিয়ে। কে কার পক্ষে? কন্ট্রাক্ট পলিটিক্সের পক্ষে না বিপক্ষে? আমি রূপাদি আপনাকে দিয়ে শুরু করি। কোথাও কি মনে হচ্ছে কন্ট্রাক্ট পলিটিক্স চলছে? হ্যাঁ, খানিকটা। আমি বিপক্ষে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়, বাট অ্যাট দ্য সেম টাইম পলিটিক্সটা এমন একটা জিনিস নয় যেটা মোটামুটি একটা কি বলবো স্টিরিওটাইপ পলিটিক্স, সেখান থেকেও বেরিয়ে আসা দরকার মানুষের চিন্তা ভাবনা থেকে। কিন্তু দল বদলটা আমি মেনে নিতে পারি না। মানে আমি এটা এতটাই ব্যক্তিগত ব্যাপার যে জানি না যারা করেন তাদের নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে। আমি শুধু এটুকুই বলে আজকে এখান থেকে উঠব যে ছেড়ে দিন, যে যা বলছে তাকে বলতে দিন, আমরা কাজটা পরীক্ষা করি। আমরা বাবুল ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে কাজ করেছিল আমার জানা আছে, আমার এটাও জানা আছে বাবুল ওই এয়ারপোর্টটা তৈরি করার জন্য প্রচুর সাহায্য করেছিল, এটাও জানা আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এবার দেখতে চাই বাবুল যখন এত বিশ্বাস করে অন্য দলে গেছে, তাহলে সেখানেও সে মন দিয়ে যাতে কাজ করার সুযোগটা পায়, যেন সে কাজটা করতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে বলছি বিজেপি বাংলার উচিত ছিল আরো বেশি করে ওকে আটকে রাখবার চেষ্টা করা। যার মন খারাপ হয়েছে তাকে এভাবে আঘাত করা আরো বেশি করে ঠিক হয়নি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। এটার জন্য কারোকে দায়বদ্ধতা নিতে হবে না। কন্ট্রাক্ট পলিটিক্স বলে কোনো কিছু হয় না, হওয়া উচিত নয়। মানুষের জন্য রাজনীতি ও যদি ওখান থেকে করতে চায় ও করুক, কিন্তু আমি আশা করব যদি ও ঠিক করে কাজ করতে পারে খুব ভালো কথা। আমি এটুকু বলে শেষ করতে চাই। আমার এত মানুষকে নিয়ে, দেখুন রাজনীতিবিদদের নিয়ে যখন আমরা ছোট করি না, আমরা মানুষকে কনফিউজ করি। আমরা এইসব করতে করতে রাজনীতি কেন, কিসের জন্য, মানুষের কি কি পেল না পশ্চিমবঙ্গে, শুধুই রাজনীতি। এতদিন ধরে বাঙালি অবাঙালি পান খায়, হেন খায়, তেন খায়, এইসব কুটকাচাল রাজনীতি করতে করতে মানুষের আসল কাজটা পাওয়া হলো না। এতগুলো বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে। এক্স্যাক্টলি রূপাদি, আমি ঠিক এখান থেকে আসতে চাইছি। রূপাদি, আমি ঠিক এখান থেকে আসতে চাইছি। শ্রদ্ধা, আপনি যে শব্দটা ব্যবহার করতে চাইছেন সম্ভবত ব্যক্তিগত বক্তব্য দিয়ে গেলাম। শ্রদ্ধা, যে রাজনৈতিক মানুষদের পক্ষে, রাজনীতির পক্ষে শ্রদ্ধা, সেটা কোথাও চলে যাচ্ছে। সেটা চলে যাওয়াতে রাজনীতির প্রতি অনাস্থা বাড়বে বই কমবে না। দল বদলে কি শ্রদ্ধা বাড়ে? কোহিনুর হাত তুলছেন। কোহিনুর, কন্ট্রাক্ট ফার্মিং এর এগেইনস্টে মেনে নিলাম, কন্ট্রাক্ট পলিটিক্স না মন্ত্রী হলে দায়িত্ব পেলে পাওয়ার পেলে আছি, না হলে নেই। না, অনারেবল এমপি যিনি বললেন যে এমওএস কাজ করা যায় না, বা পূর্ণমন্ত্রী যদি একজন কমপ্লিট মিনিস্টার হয় বা অন্তত এমওএস ইন্ডিপেন্ডেন্ট চার্জ হয়, তার পলিসি মেকিং বডিতে বা পলিসি মেকিং এ যে কন্ট্রিবিউশন থাকে
সেটা অবভিয়াসলি একটা এমওএস এর থাকে না, এটা আপনারা সবাই জানেন। তো সেই জন্যই বাবুলবাবু এই কথাটা বলেছিলেন। আমার ধারণা বাবুলবাবু আগেও এই কথাটা অনেকবার বলা হয়েছে যে বাংলা থেকে 18 জন এমপি হয়েও কেন একটা পূর্ণমন্ত্রী নিদেন পক্ষে একটা এমওএস স্টেট এমওএস ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি, এই প্রশ্নটা আছে। 3 হচ্ছে কন্ট্রাক্ট পলিটিক্স। আমি সত্যি খুব অবাক লাগে যে ব্লক স্তর, গ্রাম স্তর, ওয়ার্ড স্তর, জেলা স্তর, রাজ্য স্তর, এমনকি জাতীয় স্তরে যারা পালা করে রুটিন করে যোগদান মেলা করেছিল, যাদের দল পালা করে রুটিন করে যোগদান মেলা করে লোককে নিয়েছিল বিভিন্ন দল থেকে, হেমন্ত বিশ্ব শর্মা হোক, সিন্ধিয়া হোক, জিতিন প্রসাদ হোক, কি শুভেন্দু অধিকারী হোক, কি রাজীব ব্যানার্জি হোক, তারা কি করে আজকে সমালোচনা করছে দল বদল বা রাজনীতি থাকা দল বদল নিয়ে? কোহিনুর ভীষণভাবে এটা তাদের মানায় না। কোহিনুর ভীষণভাবে মেনে নিতে আপনার endorse কথাটা, করেছে তারা, ভীষণভাবে মেনে নিতে কোহিনুর আপনার কথাটা। আমি কিন্তু কোনো নির্দিষ্ট দলকে আমার এটা ডিফেন্স তারা করার কোনো সর্বভারতীয় প্রয়োজন নেই। স্তরে affiliate যারা করেছে। করেছেন যোগদান মেলা তারা উত্তর দেবেন, কে আছেন। কিন্তু আমার প্রশ্ন কোহিনুর, আমি ভীষণভাবে আপনার মতটাকেই মেনে নিতাম আপনার দলের নীতি বলে, যদি না দেখতাম সেই মুকুল রায় আবার আপনার দলে ফিরে এলেন। এটা কি কন্ট্রাক্ট পলিটিক্স নয়? বিজেপি ক্ষমতা ফিরলে মুকুল রায় তৃণমূলে ফিরতেন? আমি আবার বলি রাজনীতিতে আমার মত পরিবর্তন হয়েছে, আমি মত পরিবর্তন করেছি, ক্ষোভ অভিমান এই ব্যাপারগুলো থাকে, সেখানে পরিবর্তন হয়েছে। কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে স্পেসিফিক্যালি পাওয়ারের লোভ দেখিয়ে যে ভাই আমরা সরকারে আসছি, তোমাদের টিকিট দেব, তোমরা দাও। স্পেসিফিক্যালি পাওয়ারের লোভেই তো বাবুল সুপ্রিয় দল বদলেছেন। কোহিনুর অন্তত তিনি যা বলছেন, তিনি বলছেন প্রথম একাদশে খেলতে পাবো। কে হাত তুলছেন? আমি কে কাছে যাবো? কে? কোহিনুর কি অদ্ভুত ভাবে বললেন যে মুকুল রায়ের আগমন এবং তার যাওয়াটা হলো তার মত বদল বা মন পাল্টানো, অথচ শুভেন্দু অধিকারী হলে তিনি হয়ে যান দল বদলে। কোহিনুর ভুলে যান যখন তারা সুস্মিতা দেবকে নিয়ে এসছেন এই স্পেসিফিক পাওয়ারের লোভ দেখিয়েই, সেটা কন্ট্রাক্ট পলিটিক্স নয়। যেটা রূপাদি বললেন কন্ট্রাক্ট পলিটিক্স অত্যন্ত ঘৃণ্য এবং এই কি বলবো বিজেপির বিরুদ্ধে লড়তে পারে আমার একটাই বক্তব্য আছে, শোনার ধৈর্য রাখুন, ডিবেটের বক্তব্য রাখুন। আমার একটাই বক্তব্য হচ্ছে যে কন্ট্রাক্ট এই পলিটিক্সের মানে কি বলবো ফ্ল্যাগ বেয়ারার হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রতিবারই তাই করেছে, রাত দিনকে দিন তারা জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে তারা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বদল করেছে, তারা শুধুমাত্র ক্ষমতার লোভ দেখিয়ে। এবং যেটা আমি স্পষ্ট করে বলছি, এত এমওএস টেমোস নিয়ে কোহিনুর লেকচার দেওয়ার আগে ভাই শুনে নিন, ততক্ষণ আপনি পলিটিক্সে আসেননি। 2009 সালে যখন মমতা ব্যানার্জি তিনি যখন 19 জন সাংসদ নিয়ে গেছিলেন সংসদ ভবনে, উনি কজন পূর্ণমন্ত্রী পাইয়েছিলেন? ওনার কাছে ক্ষমতা ছিল, কজন পূর্ণমন্ত্রী দাবি করেছিলেন? আমি উত্তর দিচ্ছি একটা। উনি হচ্ছেন শুধুমাত্র একটা থাকে ওই অনির্বাণ ব্যানার্জি যেটা বললেন, কারণ উনি একজন পোস্ট সব লাইন আমি সব্যসাচীতে হাত তুলছেন। আমি কোহিনুরকে দুজনের কাছে আসবো, কিন্তু সব্যসাচীতে হাত তুলছেন। সব্যসাচী আমি বলার চেষ্টা করছি, একবার সব্যসাচীর কাছে যাই প্লিজ প্লিজ, এক এক করে শেষের দিকে চলে এসেছি, এক এক করে প্লিজ। কথা বলবো, এতক্ষণ ধরে খুব সিরিয়াস একটা টপিক নিয়ে আলোচনা সব্যসাচীদা প্লিজ। হ্যাঁ, কন্ট্রাক্ট পলিটিক্স। আমি কিন্তু আমার প্রশ্ন, পলিটিক্স এন্ড কন্ট্রাক্ট এই দুটো শব্দ কিন্তু খুব কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, পলিটিক্স হচ্ছে সামথিং যেটা করা হয় কন্ট্রাক্ট আইনকে রেগুলেট করবার জন্য, কিপ ইট ইন ইউর মাইন্ড। হ্যাঁ, ইট ইজ ফর দি ল মেকার্স। হ্যাঁ, কন্ট্রাক্ট ইজ রেগুলেটেড বাই এ ল। চুক্তি একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু আমি যদি আপনার সঙ্গে এই কন্ট্রাক্টে আসি, কিন্তু সব্যসাচী এক মিনিট, আমি যদি আপনার সঙ্গে এই কন্ট্রাক্টে আসি, আমি আপনার দল করব, আপনার দলের হয়ে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে বিরাটভাবে পূজিত হব, আমি একটা কাল্ট ফিগার হয়ে যাব, বোঝাই যাবে না আমাকে দেখে আমি ছাত্র সংগঠন করি না, আসলে মূল দলটা করি। তারপরে কোনো একটা নির্দিষ্ট লোকসভা আসনে তৃতীয় হওয়ার পর, জামানত জব্দ হওয়ার পর আমি আসলে একটু করে ঘুরতে শুরু করব, তারপরে ঘুরতে ঘুরতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমি সেই দলটা থেকে উপস্থিত হব যে দলটার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমার দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, বা যে দলটাকে জন্মলগ্ন থেকে আমার দল সত্যি বলে বামপন্থী দল তো রয়েছে। কানাইয়া কুমার কালকে দল বদলেছে, কালকে দল বদলেছে। এটাকে দয়া করে কোনো আমি একটুখানি বলি, কে দি 1 মিনিট, ইটস ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় রাজনীতির জন্য খুব ইম্পর্টেন্ট আলোচনা, যে আজকে দাঁড়িয়ে কানাইয়া কুমার হন, মুকুল রায় হন, শুভেন্দু অধিকারী হন, বাবুল সুপ্রিয় হন, এই নামগুলো খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে কি করলেন সেটা।
সেটা হচ্ছে দল বদল এবং কিছু চাওয়া পাওয়ার জন্যে। ওটা আমি কাল্ট হব, ইমেজ হবে, আমি প্রতিষ্ঠিত হব, সবটা এই কারণেই আমাদের সংবিধানে দেখবেন আমাদের ঠিক লোকসভা ভোট বা বিধানসভা ভোটের পর আর একটা ফেজ থাকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচনের। যারা সংখ্যাগরিষ্ঠ দল হয় তাদের সদস্যরা মিলে নির্বাচিত করেন কে নেতা হবেন। ভারতের রাজনীতিতে 2009 অনওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি এখানে কাল্ট প্রমোশনের একটা রাজনীতি, যে ওনার নেতৃত্বে বা এনার নেতৃত্বে আমরা নির্বাচন লড়ছি, ওনার নেতৃত্ব সেই কাল্ট রাজনীতির বাইরে বামপন্থীরাও বেরোতে পারছেন না। মানে বামপন্থীদের পাঠশালা, আমি কিন্তু মতাদর্শের জায়গা থেকে বলছি, বামপন্থীদের পাঠশালা জেএনইউ, সেখানকার কানাইয়া কুমারও সেই কাল্ট থেকে বেরোতে পারছেন। আমি অনির্বাণের কাছে আছি। অনির্বাণ, সত্যি কি এদেশে পলিটিক্সে কন্ট্রাক্ট পলিটিক্সের কোনো ভবিষ্যৎ নেই বলে মনে হয়, নাকি এটাই ভবিষ্যৎ বলে মনে হয়? দেখুন, কন্ট্রাক্ট, সব্যসাচী এটা খুব ঠিক কথা বলেছেন। ল অফ কন্ট্রাক্টে একটা কনসিডারেশনের ব্যাপার থাকে, অর্থাৎ আপনি আমাকে এটা দেবেন, তার বদলে আমি আপনাকে ওটা দেবো। এবার রাজনীতির প্রশ্নে যদি বলেন যে আমি আপনার দলে গেলে ক্ষমতা পাবো, তার বদলে আপনি আমাকে, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে টাকা দেবেন, সেই কথাটা যদি বলেন, সেক্ষেত্রে কর্ণাটকের বিজেপি এমপি শ্রীমন্ত পাটিল নিজেই বলেছেন যে বিজেপি ওনাকে টাকা অফার করেছিল, সেই কারণে তিনি গেছেন। মানে আমরা সবাই জানি যে প্রকাশ্যে এই ধরনের স্বীকারোক্তি সাধারণত পাওয়া যায় না, আড়ালে কি চলে বোঝা খুব মুশকিল। অভিযোগ অনিবার একটাই প্রশ্ন, আপনি আইনের ছাত্র, আপনার কাছে আমার প্রশ্ন, 67 থেকে 71 বলা হয় ভারতীয় গণতন্ত্রের অন্ধকারাচ্ছন্ন যুগ, অন্য কোনো কারণে নয়, কোন পরিবার শাসন করেছে, কোন দল, তার জন্য বলছি না। 1000 এমএলএ দল বদলেছিলেন, 1000 এই 4 বছরের মধ্যে। আমরা কি ওই যুগটায় ফিরে যাচ্ছি? আমি দেখুন, দল বদল যদি বলেন, কি কারণে বদল করছেন, কেন করছেন, কি পরিস্থিতিতে, সেইগুলি বিচার না করে আমি শুধুমাত্র ওই 4 বছরের সময়টাকে আমি আবার ফেরত আনছি কি না, এই প্রশ্নটা এত সহজে উত্তর দেওয়া কিন্তু খুব মুশকিল। কোহিনুর বোধহয় সম্ভবত একটা কথা বললো যে বিজেপির বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের বাস্তবতায় বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে যেই লড়তে চাইবে তাকে আমরা স্বাগত জানাবো, এই স্ট্যান্ডটা থেকে যদি কেউ দল বদল করেন সেটাকে বোধহয় স্বাগত জানানোই। আমি 30 সেকেন্ডের জন্য রূপাদির কাছে যাব। রূপাদি, একদম শেষ করব। আপনি বলে দিয়েছেন আপনার মত কন্ট্রাক্ট পলিটিক্স নিয়ে, কিন্তু আমার শুধু আপনার কাছে একটাই প্রশ্ন, এটাকে অতীত বলে মনে হচ্ছে না ভবিষ্যৎ বলে মনে হচ্ছে? দেখুন, আমি আপনার পুরো প্রোগ্রামটা শোনার পরে আমার নিজের একটা স্টেটমেন্ট রাখতে চাই। সেটা হচ্ছে, মন্ত্রিত্ব খুব একটা কঠিন কাজ। অনেকগুলো মানুষের জীবন নির্ধারণ করে একটা মন্ত্রণালয় থেকে, জীবনের একটা পার্ট নির্ধারণ করে একটা মন্ত্রণালয় থেকে। কেন কে কোথায় কি মন্ত্রী হলো না হলো সেই নিয়ে এ ধরনের ছেলেখেলা মন্তব্য, বাংলার বিজেপিরা এমনভাবে তৈরি ছিল না যে সব রকম পূর্ণ মন্ত্রিত্ব পালন করবার মতন। ব্যাপারটা তো সোজা না। তো বাংলাকে দিতে হবে তাই একটা দিয়ে দিলাম বসিয়ে, এ ধরনের অন্যায় প্রধানমন্ত্রী করেননি। আমি তার জন্য বেশি খুশি হয়েছি। বেশ, কোহিনুর 30 সেকেন্ডে। আমি থ্যাংক ইউ রূপা দেবীকে এটা স্বীকার করে নেওয়ার জন্য যে বাংলার 18 জন বিজেপির এমপি ইনকম্পিটেন্ট। আমার সময় একেবারে শেষ, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, আমি একটা অন্য ইনকম্পিটেন্সের জায়গায় যেতে চাই। আমার ধারণা আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে, আপনারা এতক্ষণ ডিবেট করার পর আপনারা বোধহয় একমত হবেন, অনির্বাণ, রূপা গাঙ্গুলি, কেয়া ঘোষ, কোহিনুর মজুমদার এবং সব্যসাচী চ্যাটার্জি। আমি সেই ওই বালকের কথায় আসবো যে সশরীরে স্বর্গে যাওয়ার প্রার্থনা জানিয়েছিল শুধুমাত্র একটি জোরে, আত্মশ্রদ্ধা। স্বয়ং যমরাজকে ঘায়েল করতে পেরেছিল। আমার একটাই প্রশ্ন, কে কম্পিটেন্ট, কে ইনকম্পিটেন্ট জানি না, কে মন্ত্রিত্ব করার উপযুক্ত, কে পূর্ণ মন্ত্রিত্ব করার উপযুক্ত তাও জানি না। শুধু যিনি এইটুকু জানি, যিনি আজকে এক কথা বলেন, কালকে আরেক কথা বলেন, সাধারণভাবে সমাজে তার গ্রহণযোগ্যতা থাকে না। তাহলে রাজনীতির কারবারি হিসেবে যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, তাদের হাতে, এমন লোকেদের হাতে কি তাদের দায়িত্ব দিতে পারি আমরা? আমাদের নিজেদের দায়িত্ব সঁপে দিতে পারি? আমাদের আত্মশ্রদ্ধা কোথায়? যারা রাজনীতি করেন তাদের আত্মশ্রদ্ধা কোথায়? এমন মানুষদের সঙ্গে নিয়ে আমরা কোন বিপদকে, কোন আপদকে ঠেলে সামনে এগোবো? এই প্রশ্ন রেখে গেলাম। রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে, এবং এই মুহূর্তে সমস্ত চোখ ভবানীপুরে রাতমহলে, যেখানে ভোট, যে নির্বাচনে, যে উপনির্বাচনে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 3 প্রতিনিধি বিট্টু, অনুপম এবং ভাস্কর আমার সঙ্গে রয়েছেন। প্রথমে চলে যাব বিট্টুর কাছে, কারণ এই মুহূর্তে ভবানীপুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে বিট্টুর কাছে, আদালত সংক্রান্ত। বিট্টু।
দেখো অনির্বাণ, যেটা আমরা জানতে পাচ্ছি যে ভবানীপুরে মোট 20 কোম্পানি আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলো এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভবানীপুরে মোট 35 কোম্পানি বাহিনী থাকছে আগামীকালের নির্বাচনে, এবং ইলেকশন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর সংক্রান্ত যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন ঘটনা কমিশনের রিপোর্টে আসছে, তো সেই ক্ষেত্রে নিরাপত্তার কারণে অতিরিক্ত বাহিনী বাড়ানো হলো। তার পাশাপাশি কলকাতা পুলিশের মোট 2563 জন বাহিনী ফোর্স তারা মোতায়েন থাকছে আগামীকাল ভবানীপুরের নির্বাচনে। তাছাড়া মোট 13টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছে। সঙ্গে থাকো, চলে যাবো অনুপমের কাছে। অনুপম, ভবানীপুরের প্রস্তুতির যে ছবি তুমি দেখতে পাচ্ছ। কাল 4:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি আসবেন ভোট দেবেন, এবং 8:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এসে মৃত্যু ইনস্টিটিউশনে ভোট দেবেন। তোমায় জানিয়ে রাখি যে 13টা সেন্সিটিভ হাইলি সেন্সিটিভ বুথ রয়েছে 286টি বুথে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী, সব বুথেই মাইক্রো অবজারভার, সব বুথেই সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। একবার সরাসরি সেই বুথে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ অনির্বাণ, ইতিমধ্যে মিত্র ইনস্টিটিউশনে সিএপিএফ যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে ডেপ্লয়মেন্ট করার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার তারা ইতিমধ্যে যাবতীয় পেপারস রেডি করছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তুমি দেখো ভেতরটা, আগামীকাল এখানেই তুমি এই ছবিতে থাকো। তার পাশাপাশি চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, জলপাইগুড়িতে ছেয়ে গিয়েছে ভবানীপুরের পোলিং স্টেশনগুলো, তোমার কাছে কি খবর? একেবারে অনির্বাণ, দেখো বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যে দাবি করেছিল যে ভবানীপুর নির্বাচনের জন্য, উপনির্বাচনের জন্য 40 কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রয়োজন, এবং সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই ভবানীপুরে বিভিন্ন বুথে, যেমনটা ছবি দেখাচ্ছি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের যারা সদস্য তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ডিপ্লয় করে দেওয়া হয়েছে, এবং কার্যত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং ভবানীপুর বিধানসভার এই উপনির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হিংসার ঘটনা। একেবারে তোমাদের তিনজনকেই ধন্যবাদ, ভাস্কর, বিট্টু এবং অনুপম। ভবানীপুরের এই মুহূর্তে প্রস্তুতির ছবি আমাদের সামনে তুলে ধরবার জন্য অনির্বাণ রবিবার এখানে শেষ করছি। চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।